ভাই আপনাকে দিয়ে শুরু করি। যে মানে তারেক রহমানের ফেরাটা যে এতটা উৎসাহ উদ্দীপনার মধ্যে হবে সেটা কিন্তু ডিসেম্বরের শেষেও যখন উনি লিখছিলেন যে উনি বলতে পারছেন না কেন তিনি দেশে ফিরতে পারছেন না, তখনও মনে হয় নাই। মানে যেদিন ঘোষণা এলো 25শে ডিসেম্বর তিনি ফিরছেন, সেদিনের আগ পর্যন্ত তো মনে হচ্ছিল যে তারেক রহমানের কি আসলে ফেরা হবে, তিনি কি বাংলাদেশের নির্বাচনের আগে আদৌ ফিরতে পারবেন। আর তিনি ফিরলেন, মনে হলো প্রকৃত অর্থেই মানে বাংলাদেশ অপেক্ষা করছিলেন তারেক রহমানের জন্য। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে ধরুন 2024 সালের 5 আগস্টের পর থেকে তারেক রহমানের আসার জন্য এক ধরনের অপেক্ষা ছিল, কিন্তু বিশেষ করে গত কিছুদিন ধরে যে অবস্থা বাংলাদেশের চলছে, যেভাবে মৌলবাদী উগ্র ডানপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠছে, নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, ব্যাপক চাঁদাবাজি, ব্যাপক লুটতরাজ, ব্যাপক গুন্ডামি, যার যা ইচ্ছা করছে, এবং মানে এইরকম চূড়ান্ত অবস্থা, দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর ভিতরে সাংবাদিকদের রেখে বাইরে থেকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা হচ্ছে। এই সময়টা মনে হচ্ছিল যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য লোকজন অনেকটা আকুল ভাবে অপেক্ষা করছেন। আপনি যেভাবে দেখেন বর্তমান সরকার চরমভাবে ব্যর্থ একটা সরকার, বা ব্যর্থ যদি নাও বলি, আমি বলবো যে তারা তাদের ফার রাইটিস্ট সমর্থকদের দিয়ে দেশের ভিতরে যে অশান্তি তৈরি করছে, এর থেকে বাঁচার জন্য এই মুহূর্তে হয়তো ওই সমস্ত কারণগুলো দেখে আজকে মনে হচ্ছে যে জামাত কি তাহলে একটু দূরে চলে গেল। জামাতের রাজনীতি কি গতকালকে রাত্রে যেহেতু এনসিপির সঙ্গে জামাতের একটি নির্বাচনী ঐক্যের কথা আমরা শুনছি, যদিও তাদের এই দুই দলের সমালোচকরা বলেন যে এরা একে অপরের মা ছেলের সম্পর্ক, অভিভাবক সন্তানের সম্পর্ক, যেটি একসময় জামাতের সাধারণ সম্পাদক দাবিও করেছিলেন গোলাম পরোয়ার সাহেব। তো সেই রকম একটি জায়গায় যখন তাদের একটা ঐক্যের জায়গা আসলো, তারা যেহেতু আর বিএনপির সঙ্গে নাই, জামাতের সঙ্গে আগামী নির্বাচনের ঐক্যের জায়গায় চলে গেল। এবং আজকে এনসিপির কোন নেতৃবৃন্দকেও কিন্তু সেই মঞ্চে দেখা যায়। যদিও এনসিপির অনেক নেতাকর্মী যেই সংগঠনটি দিয়ে রাজনীতিতে এসেছিলেন, গণ অধিকার পরিষদ, নুরুল ইসলাম নূরকে দেখা গেছে প্রথম স্টেজে তারেক রহমানের সঙ্গে হাত মেলাতে এবং গলাগলি করতে, তারপর ধরেন জোনায়েদ সাগির রেখে সবাই আছে। ফলে জামাতের রাজনীতির সর্বনাশ হয়ে গেল কিনা, নাকি জামাত নতুন কোন কার্ড খেলবে, সেই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই কারণেই ধরেন যে জামাতের, তো এটা সত্য যে এই ইন্টারিয়াম সরকারের উপরে বিএনপির চেয়ে জামাতের প্রভাব অনেক বেশি। ফলে সেই রকম একটি জায়গাতে একটি সিগনিফিকেন্ট ঘটনা কিন্তু গতকাল গভীর রাত্রেই ঘটেছে। সেটি হচ্ছে খোদাবক্স চৌধুরী, যিনি বিএনপির আমলের আইজিপি ছিলেন, তার বিরুদ্ধে ডক্টর ইউনূসের কাছে প্রায় মাস দেড়েক আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে যে 3জন উপদেষ্টার ব্যাপারে তাদেরকে পদত্যাগ করানোর জন্য দাবি করে এসেছিল, তার মধ্যে একজন খোদাবক্স চৌধুরী। নবনীতা, আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু মনে করিয়ে চাই, এ কিন্তু সেই খোদাবক্স যিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় আইজিপি ছিলেন এবং 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার আসামি ছিলেন। এবং কোনো ছাড় দিতে দেখা যায় নাই। মানে চাঁদাবাজ বলতে বিএনপি, জামায়াত কাকে বোঝায়, সাথে সাথে বোঝা গেছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা ঢাকা শহরে পুরান ঢাকার এক হত্যা মামলার পরে নেমে তারেক রহমানকে যে ভাষায় গালাগালি করে স্লোগান দিয়েছিলেন, আরিফ জেপ্তিকে আপনার নিশ্চয়ই সেটাও মনে আছে। কাজেই ছাড় দেওয়ার প্রসঙ্গটা জামাতের কাছ থেকে আসে কিনা সেটা যেমন একটা প্রশ্ন, আবার জামাত বিএনপির রাজনীতিটা খুব কাছাকাছি, কিন্তু এরপরেও মানে আপনার গণজাগরণ মঞ্চ প্রসঙ্গ তো নজরুল কবির টানলেন। মানে বিষয়টা অনেকটা এমন হয়েছে কিনা গত 15 মাসে, যে এখন যে তারেক রহমান এটা মনে করাচ্ছেন যে জামাতকে 71-এ দেখা হয়ে গেছে, জামাত লাখ লাখ লোক হত্যা করেছিল, লাখ লাখ নারীদের নির্যাতনের কারণ হয়েছিল, সেটুকু স্বীকৃতি, মানে মুক্তিযুদ্ধ একজন কেউ স্বীকার করছেন, সে কারণেই তারেক রহমানকে মুক্তিযুদ্ধের এক রকমের মানে রক্ষার বরপুত্র বলে মনে হচ্ছে কিনা। মানে আমি খুব লোডেড শব্দ ব্যবহার করছি, কিন্তু ঘটনাটা তো অনেকটা এরকম, মানে পাল্টে গেল কিনা অনেক কিছু মুহূর্তে। আর একরকমের সাপের লেজে পা দিয়েছে কিনা প্রথম আলো ডেইলি স্টার ভাঙতে গিয়ে একটা পক্ষ, মানে তাদের কোণঠাসা হওয়ার আসলে প্রধান কারণ এটা হয়ে পড়লো কিনা। না, এখানে দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ রক্ষার বড় পুত্র বড় কন্যা আসলে কেউই না। মুক্তিযুদ্ধ একটা বাস্তবতা এবং এটা সেখানেই থাকবে।
বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ এমন ভাবে প্রথিত আমাদের সাধারণ বাঙালি মানুষের হৃদয়ে, রাজনৈতিক কারণে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা সবসময় হবে। হয় আপনি যদি পক্ষে থেকে সুবিধা পান পক্ষে যাবেন, বিপক্ষে গেলে সুবিধা পেলে বিপক্ষে যাবেন। যে জিনিসটা নজরুল ভাই একটু আগে বলছিলেন যে জামাত প্রথমে বিএনপির উপরে একটা আক্রমণ শানালো, কোনো একটা কারণে তাদের আত্মবিশ্বাসটা বেড়ে গেল, বিশেষ করে জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছিল 2024-এ, এইটা ওয়েল ম্যানেজ বাই জামাত। এবং তারা যখন দেখলো যে একটা সাকসেসফুল এত বড় ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে, নবনীতা আপনি যেভাবেই দেখেন শেখ হাসিনার তখনকার যে অবস্থা বা আওয়ামী লীগের তখনকার যে অবস্থা, যে সেট আপ, সেটাকে 1 মাসের মধ্যে গুড়িয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ফেলা যাবে, এটা কিন্তু বিশাল ঘটনা। এবং সেই বিশাল ঘটনাটা যখন জামাত ঘটাতে পারলো, তাদের এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হলো। সেই আত্মবিশ্বাস থেকে তারা ভাবলো ঠিকভাবে পিছিয়ে ফেলতে পেরেছেন। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বিএনপির কাছে যেটা হয়েছে আমার মনে হয় যে এনসিপি কে তারা অনবোর্ড না করে এনসিপি কে জামাতের দিকে ঠেলে দিয়েছেন, এবং জামাত অনেক আগ্রহ করে নিয়েছে, যার কারণে গত 1.5-2 বছরের যে তাণ্ডব, ঘরে বাড়িতে গিয়ে যে চাঁদাবাজি, লোকজনকে দোষর বলা, মামলা বাণিজ্য করার যে বদনামটা আছে, এবং মোহাম্মদপুরের চিপাগলি থেকে গুলশান বনানীর 4,500 স্কোয়ার ফিটের বড় বড় ফ্ল্যাটে যে নেতারা রহস্যজনক ভাবে চলে এসেছেন, এই চাঁদাবাজির দায়ভার এখন জামাতের ঘাড়ে গিয়ে পড়বে, এবং বিএনপি এখানে একটা অ্যাডভান্টেজ পাবে। মানে তারা এখন অন্তত এইটা বলতে পারবে যে আমরা তো একা চাঁদাবাজ না, ওদের সাথে কিন্তু স্বীকৃত চাঁদাবাজদের একটা দল চলে গেছে। আরিফ জেবতিক, আপনাকেই আরেকটা প্রশ্ন করে নজরুল কবিরের কাছে যাব, যে আমার কাছে মানে আজকের বক্তৃতাটা, মানে আপনি যখন বলছেন যে রাজনৈতিক ফায়দা লুটতেই তো সকল বক্তৃতাবাজি চলছে, মানে এখন যে তারেক রহমান মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন সেটাও এক রকমের রাজনৈতিক কৌশল, রাজনৈতিক নেতাদের তাই হওয়ার কথা। আমি ভাবছিলাম যে এই যে ভারত বিরোধিতার যে জোয়ার চলছে, যে জোয়ারে গত কয়েক সপ্তাহ ধরে একটা মানে যে তাণ্ডব হলো, মানে আমাদের জন্মের পর থেকে, আমরা তো আর জেনজি না, মানে আমাদের জন্মের পর থেকে আমরা তো ভারত বিরোধিতা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দল বলতে বিএনপি কে বুঝেছি। আমরা খালেদা জিয়ার ওই নির্বাচনী বক্তৃতা শুনেছি যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কি জানি বাংলাদেশের সকল মসজিদে উলুধ্বনি হবে, হ্যাঁ, তারপরে ভারতের কাছে বাংলাদেশ যে কোনো সময় বিক্রি হয়ে যাবে। এই কথাগুলো তো, এই যে এমন একটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জোয়ারের সময়ও তারেক রহমান এ ধরনের কোনো বক্তৃতা কিন্তু দিলেন না আজকে। তিনি ঐক্যের কথা বললেন, তিনি মানে নিরাপদ হবার কথা বললেন, তিনি বারবার নারীদের কথা আলাদা করে উল্লেখ করলেন, তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়, সমতল সবাইকে একসাথে থাকতে হবে বললেন। মানে এটা তো ঠিক বিএনপি নেতার বক্তব্য না। মানে এরকম একটা ঐক্যের বাংলাদেশের স্বপ্ন যে তিনি দেখালেন, 15 মাসে তো ডক্টর ইউনূস বিশ্ব নেতা, ওনার মুখেও এসব শুনলাম না। না, ডক্টর ইউনূসের বক্তৃতা তো আপনি উদ্ভট কাহিনী শুনবেন। মানে উনি তো কল্পনায় বলেন যে সব দেশ এসে বলছে, দরখাস্ত দিচ্ছে, উনার ওয়ার্ড, যে আমাদের কাছে কবে পাঠাবেন, কত লোক পাঠাবেন, কতগুলা তরুণ পাঠাবেন। এবং এইগুলা বলার পরে এখন ওই দরখাস্তের অবস্থা যেটা হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে নেপালও বোধহয় এখন বলবে যে আর ওনার রাইভাল ভিসা দিব না, বাকিরা তো বন্ধই করে দিয়েছে। সুতরাং ওই আলাপ করে লাভ নাই। ওইটা হচ্ছে এক ধরনের মানে ডক্টর ইউনূস এবং সরকারের লোকজন একজন বিভ্রান্ত লোকজন, কিছু ইনকম্পিটেন্ট লোকজন, এবং সবাই সবার পিছনে লেগে আছে, ষড়যন্ত্র হচ্ছে। এই যে কি এটা আমাদের খোদাবক্স এরা তো চাচ্ছিল 18 তারিখে একটা ক্ষমতা দখল করে নিবে, সেটা একটা জিনিস। কিন্তু তারেক রহমানের যে আজকের বক্তৃতাটা, সেটা আমি আপনার সাথে পুরো একমত। এটা খুবই ওয়েল অর্গানাইজ, খুবই গোছানো একটা বক্তৃতা হয়েছে, এবং এটা ভালো পলিটিক্যাল বক্তৃতা হয়েছে, এটা ওয়েল ড্রাফটেড। এবং উনি কয়েকটা জিনিস খুব সিগনিফিকেন্টলি করেছেন। প্রথম কথা হচ্ছে যে ইতিহাস নিয়ে খুব বেশি টানাটানি করেন নাই। তারপরে দ্বিতীয় হচ্ছে যে তার উপরে নির্যাতন, তার মায়ের উপরে নির্যাতন, দলীয় বিএনপির যে শত শত হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হচ্ছেন, সেটাকে নিয়ে উনি অনেক ড্র্যাগ করেন নাই। উনি সামনের দিকে তাকানোর চেষ্টা করেছেন, প্রকৃত বাংলাদেশের দিকে তাকানোর চেষ্টা করছেন, এবং সেখানে ঐক্যবদ্ধ থাকার একটা চেষ্টা করছেন। এবং এই যে তথাকথিত এর বিরুদ্ধে লাগা, ওর বিরুদ্ধে লাগা, ভারত বিরোধিতা করা, অমুক তমুক, মানে কিছু রেটরিক তৈরি করা, এই রাজনীতি থেকে আমার কাছে মনে হচ্ছে বর্তমানের তারেক রহমান এবং ওনার যে টিমটা আছেন, তারা হয়তো একটু বাস্তবমুখী হচ্ছেন, ভবিষ্যৎমুখী হচ্ছেন আমি যদি বলি। এবং তারা বুঝেছেন যে ওইগুলাকে আসলে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই, উন্নয়নের একটা ভাইব উনি দিতে চেয়েছেন। এবং আমার কাছে মনে হচ্ছে ভেরি ওয়েল কম্পোজড। মানে উনি চাইলে অনেক বেশি উস্কানিমূলক বক্তৃতা দিতে পারতেন, এবং সেটার হয়তো খারাপ দিক হইতো। মানে উনি বললেন যে ধরো আরো কিছু ভাঙচুর করো, তখন দেখা গেল আর 20টা পত্রিকা অফিসে গিয়ে আগুন লাগানো হলো বা কিছু, ওই টাইপের কিছুতে উনি যান নাই। উনি ভবিষ্যতের দিকে তাকাতে চেয়েছেন। এইটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি ম্যাচিউরড একটা ভালো বক্তৃতা হয়েছে। এখন বক্তৃতা এক জিনিস, এটার বাস্তব রূপায়ণ আমরা আগামীতে দেখবো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু
আজকের দিনের জন্য আজকেরটা ভালো বলতেই হচ্ছে, যে ওনার ওয়েল কম্পোজড এবং ভেরি ওয়েল স্ট্রাকচার্ড স্পিচ। মানে নজরুল কবির গত 15 মাসে তো বাংলাদেশটার কি হলো আমি জানি না। মানে ধরেন তারেক রহমানের মতোই আমার মাও তো কর্মজীবী ছিলেন, আমিও কর্মজীবী। তো আমি হঠাৎ শুনলাম বাংলাদেশে নাকি নারীদের 4 ঘন্টা কাজ করতে হবে। হ্যাঁ, তো তারপরে বাকি কাজের সময়টায় কি হবে, মানে এসব আলাপ শুনলাম। বাংলাদেশে এমন একটা দল শুনলাম যে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবার কথা ভাবছে, যারা আদর্শগতভাবে সরাসরি নির্বাচনে কোনো নারীকে মনোনয়ন দেয় না। তো তেমন একটা অবস্থায় একজন নেতা, যাকে তরুণ নেতা বলতে বলতে আসলে তার বয়সও 60 হয়েছে, তো সেই তারেক রহমান ফিরলেন একটা ব্যারিস্টার, তার একজন ব্যারিস্টার কন্যা তাকে নিয়ে এবং তার চিকিৎসক স্ত্রীকে নিয়ে, এবং তিনি একজন মাত্র, মানে তার একমাত্র সন্তান হচ্ছে একজন কন্যা, এবং তিনি বক্তৃতায় বললেন যখন যে এমন একটা নিরাপত্তার বাংলাদেশ হওয়া দরকার যেই বাংলাদেশটা একটা মা চায়। আমার কিন্তু সত্যিকার অর্থে মনে হয়েছে, আমি এই ছবিটায় বিশ্বাস করতে চাই যে একটা কন্যা সন্তানের মা যেমন বাংলাদেশ চান, সেই বাংলাদেশটা একজন নেতা দিতে চাইছেন। অনেক ধন্যবাদ। অত্যন্ত মানবিক একটি পদ্ধতিতে কিন্তু আজকে তিনি এসছেন, কারণ ধরেন এমন একটা সময় এসছেন যখন তার মা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ফলে এবং উনি কিন্তু তার বক্তৃতায় সেটা ক্যাশ করেছেন, আমি কোড অ্যান্ড কোড ক্যাশ শব্দটি ব্যবহার করলাম। উনি বলেছেন যে হয়তো আমি ধরেন আপনার সঙ্গে ডিসকাশনের কারণে কালকে যখন এটা আপনি আপলোড করবেন তখন অনেক গালমন্দ খাবো, আমার অনেক বন্ধু বান্ধবরা বিএনপি এই প্রসঙ্গটা তো আসছে, এটা খুব গুরুত্বের সঙ্গে আলাপ করব। কিন্তু আরিফ জেবতিক মানে নিশ্চয়ই মানে ওই আমরা জেনজি না হওয়ার কারণে আমরা তো বিস্মৃত হতে পারি না তারেক রহমানের শাসনকালটাও, যে এই শাসনকালে উনি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন নির্বাচনে, মাকে সহ বিএনপি জামাত জোটকে জেতানোর পেছনে যেমন ভূমিকা রাখলেন, তারপরে দলীয় পদ পেলেন এবং হাওয়া ভবন শুরু করলেন না। তো ওই সময়টার কথা মনে করলে মানে আমাদের তো মন থেকে বিস্মৃত হয় না। কিন্তু দেখেন গত 15 মাস কিংবা 16-17 মাস 2024-এর জুলাই থেকে বাংলাদেশের দশাটা এমন হলো, মানে এত হত্যা, মানে ভাঙচুর, পোড়াপুরি, হিংসা, যে আজকে যখন তারেক রহমান সত্যি আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই বলছেন, তখন সত্যিকার অর্থেই 64 জেলায় একযোগে বোমা হামলার কথা ভুলে যাচ্ছি। তখন সত্যিকার অর্থেই মানে আমি যদি আমার কথা বলি, তখন সত্যি জেএমবির কথা ভুলে যাচ্ছি, তখন বাংলা ভাইয়ের কথা ভুলে যাচ্ছি। তখন মনে হচ্ছে তবু একজন নেতা বলছেন আমরা দেশে শান্তি চাই। এখন তিনি যে এই কথা বলতে বাংলাদেশে আসার সুযোগ পেলেন, আপনি নিশ্চয়ই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্য তো বলছেনই, কিংবা এটা তো আসলে এক রকমের বিশ্লেষণেও থাকবার কথা যে পশ্চিমা দেশের যদি ইঙ্গিত না মেলে, যদি এক রকমের সায় না পাওয়া যায়, পিনাকি ভট্টাচার্য বলছেন ভারত যদি সায় না দেয় তাহলে তারেক রহমান ফিরতে পারেন না। তো এরকম নানা জনকে এক রকমের নানা জনের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হিসেবে নিজেকে প্রমাণ দিতেই তারেক রহমানকে সত্যি একটা মডারেট অবস্থান নিতে হলো কিনা, এবং এই শান্তিবাদী নেতার ভূমিকায় অবতীর্ণ হতে হলো কিনা, এবং শেষ পর্যন্ত বাংলাদেশে একটা এক রকমের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে কিনা। আবারও লোডেড শব্দ, কিন্তু সারাদিন আমার আসলে মাথায় এই লোডেড শব্দগুলোই ঘুরেছে। আমার কাছে শুধু মনে হয় না যে একটা আন্তর্জাতিক চাপ বা বিভিন্ন লবির চাপের কারণে উনি শান্তির কথা বলছেন। এখানে দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে উনি প্রায় 1.5 যুগ 18 বছরের কাছাকাছি একটা পাশ্চাত্য দেশে ছিলেন, একটা সভ্য দেশে ছিলেন, যেখানে রাজনীতির অনেক তফাৎ তার মানে উপলব্ধি করার কথা এবং বোঝার কথা। তার যদি 5% মানে আমি যদি বলি 1/6 যদি উপলব্ধি করে থাকেন তাহলে তার কিছু উপলব্ধি হওয়ার কথা যে বাংলাদেশের রাজনীতির কিছু পরিবর্তন করতে হবে। এবং আপনি একটা জিনিস দেখবেন, যদিও বিএনপির লোকজন যারা তৃণমূলে ছিল তারা যেহেতু তারা তাদের মতোই কথিত যে ঠিক আছে এখন আওয়ামী লীগ নাই আমরা খামু, এই মোডে গিয়েছিল, বাট কেন্দ্র থেকে গতবারের মতো কিন্তু এইবার এত সিগন্যাল দেওয়া হয় না। কমকে মারবে মানে কে একটু বেঁচে থাকতে দিবে। মাহফুজা নামেরই একটা বক্তব্য এখন ভাইরাল হয়েছে না, যে মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা, বেঁচে থাকারই উপায় নাই, তো বেঁচে থাকার উপায়টা কে দেবে? নজরুল কবির, এটা কিন্তু একটা ক্লাসিক উদাহরণ, মাহফুজা নাম একটা ক্লাসিক উদাহরণ, এটা বাঙালির উদাহরণ।
মানে এই মাহফুজ আনাম কয়েক মাস আগে কিন্তু এত মিষ্টি হেসে, ওনার হাসিটা খুব সুন্দর, উনি খুব মিষ্টি হেসে কিন্তু বলেছিলেন যে কি যেন বলছিল যে মিডিয়ার এইরকম একটা স্বাধীনতার যুগ এসেছে, কি বলেছিল না ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে। এইটা হচ্ছিল টিপিক্যাল সাধারণ সকল বাঙালি মানুষের আশা। এবার আর কি পাবে, এইবার আমরা একটা নোবেল পুরস্কার আলা লোক নিয়ে এসেছি। মানে হুজুররা বক্তৃতা বলা শুরু করেছিল কি যেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির নির্বাচন থেকে আল্লাহ আমাদের ফানা দাও, এই লেভেলে চলে গেছিল। এবং এই মাহফুজ আনাম আগে তো তাও লিখতে পারতাম, আওয়ামী লীগের সময় তো অন্তত অফিসের ভিতরে পিটাইতো না, গালাগালি যা করতো বাইরে গিয়ে করতো, তো এখন তো পুরো মেরে ফেলেছে। এই বাঙালি এখন এই জায়গায় আছে যে ওই মাহফুজ আনামের ওই হাসি মুখ থেকে প্রাণ বাঁচাও মুডে আছে, মানে প্রাণ বাঁচানোতে যে আসবে, যে একটু আশা দিবে তাকে আঁকড়ে ধরবে। মানে এইটা সেই জায়গাটা তারেক রহমান এখন মানে শুধু বিএনপির জন্য না বা বিএনপি পন্থীদের জন্য না, আমি আমার পরিচিত অনেক লোকজনকে জানি যে তারা আওয়ামী লীগ সমর্থক, তারাও বলতেছেন যে ভাই অন্তত পক্ষে একটা নির্বাচন হোক, একটা কিছু হোক, এই জ্বালা আর প্রাণে সহে না। এই জ্বালা আর প্রাণে সইল না বলেই আসলে পশ্চিমও মুখ ফিরিয়ে নিল কিনা। নজরুল কবির, আপনার ব্যাখ্যাটা শুনতে চাই যে 29শে ডিসেম্বর তো তারেক রহমানের সেই ফেসবুক স্ট্যাটাস যেখানে তিনি বলছেন যে মায়ের স্নেহ স্পর্শের জন্য তিনি প্রতীক্ষা করছেন, কিন্তু কেন তিনি দেশে ফিরতে পারছেন না সেটা তিনি ব্যাখ্যা করবার মতো অবস্থায় নেই এবং এটা তার একক সিদ্ধান্তে না। এরপর 15 দিনে কি হলো, মানে পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্র 2008 সালে তার বার্তাগুলো তো উইকিলিক্সে বেরিয়ে এসেছিল যে তাকে মানে সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ ভয়ঙ্কর সন্ত্রাসী পুত্র হিসেবে সেখানে অভিহিত করেছিল জেমস এফ মরিয়ার্টি, এবং বলেছিল যে তার দুর্নীতির কারণে সন্ত্রাসবাদ উস্কে ওঠে, জঙ্গিবাদের বিকাশ ঘটে। তো সেই মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমের দেশগুলো সকলেই যদি একরকমের সমর্থন না দেন তাহলে কি আস্থা পেয়ে ফিরতে পারতেন কিনা? আপনার ব্যাখ্যাটা কি, কিভাবে ফিরলেন? আর আপনি দেখেছেন কিনা পিনাকি ভট্টাচার্য লিখছেন যে তারেক রহমান এ শর্তও মেনে নিয়েছেন ভারতের যে তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবার পর আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠে ফিরতে দেবেন। অনেক ধন্যবাদ নবনীতা। আসলে আমি পিনাকির কোনো বক্তব্যকে ধর্তব্যের মধ্যে আনতে চাই না, কারণ এটা নিশ্চয়ই আরিফ জেফতিকও আমার সঙ্গে একমত হবেন, যদিও সে বাংলাদেশে অনেক অঘটন পটিয়েছে। কিন্তু কারণটা কি জানেন, যে এরা তো আসলে এজেন্ডা ভিত্তিক পেইড কথাবার্তা বলেছে বাংলাদেশের রাজনীতির কোয়েশ্চেন, এটা প্রমাণিত সত্য এখন। ফলে আমি সংযোগটা একটু খারাপ হয়ে গেছে, যেখানে উনি শেষ করলেন যে বাংলাদেশটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূরাজনীতির ছক হয়ে উঠেছে। আরিফ জেফতিক, এই কথাটা তো মানে আসলে প্রচলিত হয়ে উঠেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি একটা ইনক্লুশনের রাজনীতি করবার পরিবেশ তৈরি করবেন। পৃথিবীর বিভিন্ন দেশের তরফে উনার উপর এই চাপ আছে, মানে উনি আওয়ামী লীগের রাজনীতি করতে দেবেন কিনা এমন একটা চাপ আছে। আপনার কি মনে হয় আওয়ামী লীগের রাজনীতি কি বিএনপির নির্বাচিত হয়ে আসা, এই নতুন তারেক রহমানের নির্বাচিত হয়ে আসার উপরে নির্ভর করছে কিনা? না, প্রথম কথা হচ্ছে এটার উপর নির্ভর করছে না। দ্বিতীয় হচ্ছে আমি বিশ্বাস করি না বা মানি না যে উনি ওই আওয়ামী লীগকে ইনক্লুসিভনেস এর ভিতরে ঢুকাবেন। শুনতে পাচ্ছেন? এটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে জিনিসটা হচ্ছে যে আমাদের মানে তারেক রহমানের অনেক রাজনৈতিক কৌশল যেগুলো নিয়ে আমরা 5ই আগস্ট থেকে প্রশ্ন তুলছিলাম, এখন দেখা যাচ্ছে সেগুলো খুব ভালো কাজ করেছে। এক, উনি যে 5ই আগস্টেই দেশে ফিরে আসেন নাই বা 6ই আগস্টেই দেশে ফিরে আসেন নাই, যে শেখ হাসিনা যেহেতু নেমেছে এবার বিএনপির আসার সুযোগ বলে, সেটা যেমন এখন তাকে এরকম একটা গ্র্যান্ড ওয়েলকামের সুযোগ দিল, ঠিক তেমনি ভাবে এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে একেবারে স্বতন্ত্র করেছেন রাজনীতিটা 5ই আগস্টের পর থেকে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এক দফা বলেছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনার, যে জামায়াত ইসলামীকে আর বিএনপি এবার মাথায় উঠতে দেবে না, কাজে 30টা আসনও দিতে রাজি হয় নাই। সেই প্রসঙ্গগুলো যদি মাথায় রাখেন, এই তারেক রহমানের এই নীতিগুলো খুব ভালো রকম কাজ করলো কিনা? এমনকি এনসিপি কেও তো তারা ঠাঁই দিলেন না। এনসিপি কে এখন জামাতের সঙ্গে মিশে, আপনি যেটা একটু আগে বলছিলেন জামাতি যে তারা, সেটা প্রমাণ করে মানে একরকমের প্রকাশ্যে আসতে হচ্ছে যে তারা আসলে জামাতেরই। আমার কাছে মনে হয় না যে এটা খুব মানে ভালো সিদ্ধান্ত ওই সময় ছিল। মানে উনি বরঞ্চ আগে ফিরলে দেশের জন্য ভালো হতো, ওনার সংগঠনের জন্য ভালো হতো। আপনি দেখবেন যে
সংগঠনের আপনি একটা জিনিস খেয়াল করেন, কিন্তু জামাত কিন্তু একটা সময় ভালো লিড নিয়েছিল, মানে বেশ ভালো সমর্থনের জায়গা। আমি আমার সার্কেলে দেখছিলাম যে লোকজন বলছিল খারাপ কি ভাই, এরাই তো ভালো, হইতো আরেক চাঁদাবাজের লোকজন আসছে। এই যে বিএনপির যে চাঁদাবাজির কাহিনী, বিএনপির প্রতি সপ্তাহে 2জন করে আভ্যন্তরীণ কোন্দলে মারা গেছে কিন্তু দীর্ঘদিন, মানে 100-র উপরে বোধহয় তারা নিজেদের লোকজনে মারা এখন গেছে, পর্যন্ত 100-র উপর মারা গেছে এবং মারা গেছে। এবং এটা প্রতি সপ্তাহে ওদের গড়ে 2জন করে মারা যায়, আমি একদিন হিসাব করে দেখেছিলাম। সো এই যে একটা বিশৃঙ্খল বিধ্বংসী অবস্থা, এই অবস্থা থেকে উনি ওনার সংগঠনকে বাঁচাতে পারতেন, দলটাকে অনেক বেশি গোছাতে পারতেন আমার কাছে মনে হয়েছে। এবং উনি দেশে থাকলে এই আনস্টেবিলিটি যে জিনিসগুলো হচ্ছে, যে ডক্টর ইউনূসের ভিতরে যে উগ্র ডানপন্থী গ্রুপগুলা, এই রোজার রহমান কি একটা আছে, আরেকটা জন যে এখন এই আমাদের খোদাবক চৌধুরী মার্কা, যারা গিয়ে পত্রিকা অফিসে তালা মেরে সাংবাদিক পুড়িয়ে ফেলাকে দিচ্ছে, এই ধরনের ডক্টর ইউনূসের ভিতরে যে ফাজিলগুলো আছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট আই ডু বিলিভ, এরা তখন কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এবং উনি এই গ্র্যান্ড ওয়েলকামটা উনি 5 তারিখে আসলেও পেতেন, 6 তারিখে আসলেও পেতেন, এটা আমার কাছে মনে হয়। বাট উনি আসতে পারেন নাই, ওনার নিরাপত্তা একটা বিরাট ইস্যু ছিল। কারণ আপনারা জানেন যে এই ধরনের একটা কু হওয়ার পরে, খুব দ্রুত কিছু ভূমিকম্প হওয়ার পরে, কিছু পাল্টা ভূমিকম্প যদি আমরা বলি, পরবর্তী কয়েকদিন হয় শেক করে। এবং এই ধরনের একটা কু হওয়ার পরে, যেটা যাক ক্ষমতা পরিবর্তন, কু বললে আবার কমেন্টে বেশি গালি খাবো, এইটার পরে কিছু পাল্টা রিস্ক থাকে, যেটা বিশেষ করে ওনার বাবা জিয়াউর রহমানের সময় যদি আপনারা দেখেন যে অসংখ্য পাল্টা কু হয়েছিল, অসংখ্য পাল্টা কু হয়েছিল। এবং এই রিস্কটা ওনার ছিল, আন্তর্জাতিক বিভিন্ন প্লেয়ার ওনাকে মেরে ফেলতে পারতো, সেনাবাহিনীর সাথে ওনার সম্পর্কটা তখন পর্যন্ত স্টাবলিশ ছিল না, আমেরিকার সাথে তার সম্পর্কটা স্টাবলিশ না। এই জায়গাগুলো গুছিয়ে উনি এখন এসেছেন, এটা ওনার জন্য রাইট টাইম। বাট উনি আগে আসতে পারলে ওনার সংগঠনের জন্য ভালো হতো এবং দেশের জন্য ভালো হতো। উনি এখন এসে একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, বিকজ জামাত ইসলাম যেভাবে তার ইমেজটা তৈরি করেছিল, বা জামাতের যে আমির আছেন শফিক সাহেব, উনি খুব সফট স্পোকেন এবং ভদ্র একটা ভালো ইমেজ, ইনক্লুসিভনেসের কথা কিন্তু জামাত সবার আগে বলছিল, এটা তৈরি করেছিলেন, এটা থাকতো। কিন্তু তারা পরবর্তীতে দেখা গেল আর চেহারা লুকিয়ে রাখতে পারছে না পর্যায়ে চলে গিয়েছে, এই উগ্রবাদ শুরু করেছে। এবং এনসিপির বিষয়টা যেটা হয়েছে, এনসিপি কে বাইরে রাখাটা বিএনপির একটা, আমার কাছে মনে হচ্ছে, ভালো রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি রাজনৈতিক চর্চা না করতে পারে, তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার এবং তারেক রহমানের বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা বা রাজনীতিতে অংশগ্রহণ অব্যাহত রাখাটা কোড অ্যান্ড কোড বলছি প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। সেই রকম বাস্তবতার জায়গার মধ্য দিয়েই আজকে পিনাকি ভট্টাচার্যরা যাদের কোড অ্যান্ড কোড এজেন্ডা বাস্তবায়ন করেন, এবং ইতিমধ্যে আমরা গত 2 বছরে স্পেশালি দেখেছি, ফলে তারা অনেকটা পিছু উঠে গেছে, তারা অনেকটা পড়ে গেছে। যে কারণে তার খেয়াল করে দেখবেন আপনি এখন যে বাংলা এডিশনের ইলিয়াস হোসেনের নেতৃত্বাধীন বাংলা এডিশনের নিবন্ধন এই সরকারের আমলে দেওয়া, আপনি দেখতে পাবেন যে এই নিবন্ধন যখন বাতিল হচ্ছে, একই সঙ্গে আপনার ইয়েতে নিবন্ধন বাতিল হওয়ার পাশাপাশি আপনি খেয়াল করে দেখবেন যে ইলিয়াস হোসেন তার পেজগুলো হাওয়া হয়ে যাচ্ছে, পিনাকির রাতারাতি একটি পোস্টের ফলোয়ার কমে যাচ্ছে। এই যে নানা রকম টানা প্রভাব, এটি হচ্ছে যখন তারেক রহমান আসার সিদ্ধান্ত হলো, ঠিক তারপরে কিন্তু বাংলাদেশে এই টানাপোড়েনগুলি ঘটা শুরু হচ্ছে। ফলে এই যে আগামী দিনের রাজনীতিতে তারেক রহমান তার নিজস্ব রাজনৈতিক দলটি রেখে আগামীতে নির্বাচনী যে গণতন্ত্র, নৈর্বাচনিক যে গণতন্ত্রের তাতে কি ভূমিকা রাখেন, তার উপর নির্ভর করবে তারেক রহমানের এই পুরো প্রক্রিয়াটির স্থায়িত্বকাল। ফলে আরো একটি ধোঁয়াশার জায়গা কিন্তু এখনো রয়ে গেছে, সেটি হচ্ছে তারেক রহমান ভোটার হবেন 26 তারিখে সত্য, কিন্তু তারেক রহমানের নাগরিকত্বের জায়গাটি এখনো তার দলের নেতা কর্মী থেকে শুরু করে বাংলাদেশের মানুষের কাছে অস্পষ্ট, ধোঁয়াশা। নির্বাচনের মাঠে যেতে হলে তাকে এই জায়গাটি স্পষ্ট করতে হবে। ফলে যে পারসেপশন গুলি তৈরি হচ্ছে, এটি কিন্তু ওই গ্লোবাল পলিটিক্সের পার্টেরই একটি অংশ। আমি সেই কারণেই বলি, তারেক রহমান, এর আগেও বলেছিলাম আপনাকে সপ্তাহখানেক আগে, যে তারেক রহমান এক অগ্নিগর্ভ সময়ের
দেশের রাজনীতির এক অগ্নিগর্ভ সময়ের মধ্যে বিদায় নিয়েছিলেন, আরেক অগ্নিগর্ভ সময়ে তিনি পা রেখেছেন। এবার কতটা মুন্সিয়ানার সাথে তার নিজস্বতা দিয়ে এই 17 বছরের তার যে টানাপোড়েন, 17 বছরের তার যে লেসন, 17 বছরের যে গ্লোবাল রাজনীতি পাল্টে যাওয়া, গ্লোবাল ইকোনমি পাল্টে যাওয়া, 17 বছরে ভারতীয় রাজনীতি পাল্টে যাওয়া, চীনের রাজনীতি পাল্টে যাওয়া, সৌদি আরবের রাজনীতি পাল্টে যাওয়া, সমস্ত হিসাব নিকাশের মধ্যে বাংলাদেশ একটা অংশীদার। এবং তার মধ্যে কোড অ্যান্ড কোড বলছি, তারেক রহমান বাংলাদেশের মাটিতে পাড়া দিয়ে যেই শব্দটি উচ্চারণ করেছে আজকে প্রথম, যে এভরিথিং চেঞ্জড, আমি ভাবতেই পারছি না। কোড অ্যান্ড কোড, এটা আমার ভাষ্য নয়, রেকর্ডেড। এভরিথিং চেঞ্জ, আমি ভাবতেই পারছি না। সেটি হচ্ছে বিমানবন্দরের অ্যাটমসফিয়ার থেকে। ফলে 17 বছরে বাংলাদেশের ডেভেলপমেন্টের যে পলিটিক্স হয়েছে, আওয়ামী লীগের শত সমালোচনা সত্ত্বেও যে ডেভেলপমেন্টের পলিটিক্স আওয়ামী লীগ করেছে, যেহেতু তারেক রহমান কোড অ্যান্ড কোড বলেছেন কোন মেগা প্রকল্প তিনি করবেন না, কিন্তু মেগা প্রকল্পের যে সুবিধার অংশীদার রয়েছে, আজকে লাখো জনতার মিছিলে তিনি সংবর্ধিত হয়েছেন। এই বাস্তবতাগুলো মাথায় নিয়ে তাকে আগামী দিনে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। ফলে আমি মনে করি তারেক রহমানের কাছে নির্ভর করছে বাংলাদেশের রাজনীতিকে যে কোট অ্যান্ড কোট শান্তি শান্তি এবং এই শান্তির রূপকারদের একজন অংশীদার হবেন কিনা। কারণ খেলতে হলে অপর পক্ষে মাঠে খেলোয়াড় প্রয়োজন হয়। ফলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে তিনি কি ভূমিকা রাখবেন তার উপর নির্ভর করবে শান্তির জায়গায় অ শব্দগুলি যোগ হবে কিনা। ফলে উনি শান্তির বরপুত্র হবেন না অতীতের মতো অশান্তির বরপুত্র হবেন জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, এটি আমার ধারণা। আস্থা রাখতে চাই আমাদের প্রায় সমসাময়িক তারেক রহমানের প্রতি, যে তিনি অন্তত পক্ষে গত 17 বছরের তার জীবন থেকে শিক্ষাটা নিয়েছেন, যে এবং বাংলাদেশের রাজনীতিতে সেই অনুযায়ী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন, সেটি সরকারি দলে গিয়ে হোক আর বিরোধী দলে গিয়ে হোক। আমি শেষ করব আরিফ জেপ্তি, কিন্তু এই প্রশ্নটা একটু করে শেষ করতে চাই যে এভরিথিং চেঞ্জড এর কথায় মনে হলো যে নিশ্চিতভাবে এবারে চিন্তা করা যায় 17 বছর আগের বাংলাদেশ বিমানবন্দর, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর আর এখনের যে চেহারা, কিংবা উনি এক্সপ্রেসওয়ে পার হয়েছেন, 300 ফিট পার হয়েছেন, ঢাকা তো আসলে আমাদের চোখের সামনে ফ্যাসিস্টদের আমলে অনেক পাল্টে গেছে। কাজেই সে তো নিশ্চয়ই, কাজেই নজরুল কবির যেটা বলছেন যে আওয়ামী লীগ ছাড়া লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করলে শান্তি আসলে আসবে কিনা, সেই প্রশ্ন যেমন একটা আপনার কাছে করতে চাই, আমি আসলে আপনার কাছে করতে চাই। আওয়ামী লীগ তো আগামী নির্বাচনে আসতে পারছেই না, মানে তাদেরকে তো নিষিদ্ধই করে রাখা হয়েছে, কিন্তু এখন কি মনে হচ্ছে খেলার মাঠে তারেক রহমান একাই ব্যাট করতে পারবেন? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, জামায়াত ইসলামী, তাদের হাতে কি আর কোনো মানে কৌশল বাকি নাই বলে মনে করবার কোনো কারণ আছে? না না না, জামাতকে এত হালকাভাবে দেখার কিছু নেই। মানে একদিনের জনসভা দেখে আপনি মনে করেন যে এই হাদির মৃত্যুতে তো মানে একদিনের নোটিসে প্রায় 1 লাখ 1.5 লাখ লোক দিয়ে জানাজা করে ফেলেছে ওনারা। সো ইটস নট দ্যাট ইজি। ছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করছেন 14 লাখ, 10-12-14 লাখ। মানে আমাদের তো একটু বাড়িয়ে বলার অভ্যাস আছে, ওই স্পেসে আসলে কত লোক, মানে এটা আবার একটু যদি আমি আপনাকে জ্যামিতি দিয়ে বুঝাতে চাই মুশকিল। কারণ এনিওয়ে আমরা সেই তর্কে না যাই। 14 লাখ হলে আরো ভালো, 14 লাখ হলে তো অবশ্যই ভালো, কিন্তু একজন মানুষের 4.5 স্কোয়ার ফিট জায়গা লাগে জানাজা পড়ার জন্য, এবং ওইখানে 10 একর জায়গার মধ্যে কতটুকু জায়গা খালি ভর্তি সহ ওই তর্কে না যায়। একজনের জানাজা মানে জানাজা কত লোক হয় না হয় এটা আসলে কোনো বিষয় না, মানুষের আবেগের ব্যাপার আছে এখানে। মধ্যে যার যার তকদির অনুযায়ী জানাজা হয়েছে, ভালো জানাজা হয়েছে, সেটা এই আজকের আলোচনা না। কিন্তু জামাতকে আপনি যদি মনে করেন যে গাঙ্গে ভেসে আসা দল, তা কিন্তু না। দীর্ঘদিনের পুরনো দল, পরিকল্পিত দল, এবং তাদের অনেক ধরনের রিসোর্স আছে, তাদের ভালো ভালো ব্রেইন আছে যারা কাজ করতে পারে, গবেষণা সেলটা খুব শক্ত, তাদের তৃণমূল পর্যন্ত সংগঠনের স্ট্রাকচারটা খুব ভালো, এবং তাদের খুব ভালো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে। পত্রিকায় দেখলাম যে এনসিপির প্রত্যেক ক্যান্ডিডেটই তারা 1.5 কোটি টাকা করে দিচ্ছে।
মানে শুধুমাত্র যে কোলে তুলে নিয়ে তাদেরকে জোট বানাচ্ছে তা না। মানে নর্মালি কি হয়, বিএনপি কি নুরুকে বা সাকিকে 1.5 কোটি টাকা দিবে? কিছুই দিবে না। বলবে ভাই তুমি তোমার ওই মাথাল মার্কা নিয়ে নির্বাচন করো, তুমি আমার সাথে আসো, আমি ক্যান্ডিডেট দিব না, তুমি আমার ভোটগুলা যতটুকু পারো নিয়ে যাও। কিন্তু ওরা 1.5 কোটি টাকা করে দিচ্ছে কিন্তু এনসিপির লোকজনকে। সুতরাং তারা তাদের প্রার্থীর পিছনে কত খরচ করছে, এটাও তো এক ধরনের সামর্থ্যের জায়গা। এটা আমি তাদের প্রশংসা করি। দে আর ভেরি ওয়েল স্ট্রাকচার্ড এন্ড ওয়েল অর্গানাইজ সংগঠন। সুতরাং আজকে তারেক রহমান আসলেন এবং হ্যাঁ সব দিক দিয়ে, মানে আপনার অনেক রিসোর্স লাগবে, তো আপনার তো খালি বুদ্ধি হলে হবে না। আজকে আপনি এই যে রেকর্ড করছেন, আপনার তো একটা ক্যামেরা লাগবে বা একটা বাতি লাগবে, একটা যে বসার জায়গা লাগবে, এই রিসোর্সটাও তাদের আছে। সুতরাং আমি এটাকে খুব দ্রুতই যে উড়িয়ে দেওয়ার মতো অবস্থা আমি দেখছি না। এবং বাংলাদেশের সুবিধা হচ্ছে কি, একটু ধৈর্য ধরে থাকলে একজন ফেল করে, একজন ব্যর্থ হয়, তখন আরেকজন কে ডেকে আনে। মানে আওয়ামী লীগ ফেল করেছে, তারপরে ডক্টর ইউনূস ফেল করেছে, এখন কিন্তু আমরা সবাই খুব উত্তেজিত যে তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে, ভাই তুই এসে উদ্ধার কর। এবং ওনারা যদি ফেল করা শুরু করে, তারপর লোকজন করবে না বুঝছি, সব দেখেছি বারবার, শেখ হাসিনা আরবার, এই আবার চলে যাবো ওইখানের মধ্যে। তো এটাকে একটা সময় দিতে হবে, একটা ধৈর্যের ব্যাপার আছে। এবং আজকে আলাপ নাই করি, কিন্তু যে মেগা প্রজেক্ট উনি করবেন না বলছেন, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এরকম আরো অনেকগুলো সিদ্ধান্ত এবং স্টেপ তারা নিবেন, যেটা দেশের জন্য হয়তো সুবিধাজনক হবে না, ভালো হবে না। এবং তখন ওই সমালোচনার জায়গাটা, যে গ্যাপ এবং শূন্যতা তৈরি হবে, জন আকাঙ্ক্ষার জায়গাটা তৈরি হবে, সেই জায়গাটা নতুন রাজনীতি প্রবেশ করার এবং আওয়ামী লীগের ফিরে আসার একটা বিরাট সুযোগ তৈরি হবে। এটা থাকবেই, মানে এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো কিছুদিন আগেও কিন্তু বাবরের পথ ধরো, 7 সিস্টার স্বাধীন করো বলে স্লোগান হয়েছে। সো বাবর নিজেও তো ভুলে গিয়েছিল, কিন্তু পাবলিকের তো মনে আছে যে 10 ট্রাক নিয়ে কাদের ঢুকে কথা মনে পড়ছে। করালেন আরিফ ভাই, কাদের কথা মনে করালেন? মানে তারেক রহমান তো আসলে একা নন। সেই জোট সরকারের সময়টা মনে করেন যে তারেক রহমানের চেয়ে তারও 10 গুণ হচ্ছেন তারেক রহমানের অনেক কিছু বন্ধুরা। আছে। এই আমরা তো পত্রিকায় পড়লাম, মামুন সাহেব জেল থেকে বেরিয়ে, মানে 5ই আগস্টের পরে সবাই তো বেরিয়ে গেল, বেরিয়ে উনি বনানীতে একটা 6 তলা ভবন খুবই সস্তায় কিনে ফেলেছেন, ইউনো। সো সব ক্রিয়াশীল শক্তির লোকজন তো ওইখানে আছেন। এদেরকে বাঁচিয়ে সরিয়ে ইমেজ রক্ষা করে, কিছু ভালো কাজ কিছু মন্দ কাজ করে আগামীতে দেখা যাবে তারেক রহমান কতটুকু সাকসেসফুল হন। বাট দেশের স্বার্থে যিনি আগামীতে নির্বাচিত হবেন, তাকে এবং তার টিমটাকে সফল হতে হবে, এটাই আশা করছি আর কি। সফল হতে হবে এবং দেশকে শান্তি দিতে হবে, শান্তি দিতে হবে। এই জন্যই মানে আলটিমেটলি হচ্ছে কি, ভুক্তভোগী তো সাধারণ জনগণ হয়। সুতরাং দেশটা যদি শান্ত থাকে, মানে সাধারণ লোকজনের চাওয়া পাওয়া তো খুব কম, কিন্তু নিজের রোজগার করে যাতে কাউকে চাঁদা না দিয়ে শান্তি মতো নিজের ঘরে ঘুমিয়ে দুটো ডাল ভাত খেয়ে চলতে পারে, অন্তত পক্ষে এইটুক নিশ্চয়তা তো আশাই করা যেতে পারে। মেগা প্রজেক্ট নাই হলো, আমরা না হয় আর মেট্রো রেল চড়লাম না, আমরা না হয় আর ফ্লাইওভার আর কি যেন পদ্মা ব্রিজ পাইলাম না, সেটা না হোক, অন্তত পক্ষে মানে এখন যে অবস্থা, এখন তো ভাই ভয় লাগে যে বাসার বাইরে এসে যে কেউ এসে 200-200 কয়েক কোটি কোটি টাকা কামিয়ে ফেলবে। বইটা থেকে যদি মানুষের প্রাণ রক্ষা হয়, এটলিস্ট ওইটুক শান্তিটাই আপাতত প্রায়োরিটি। শেষ করব, নজরুল কবির শেষ মন্তব্য যদি থাকে। মানে দুর্নীতি তো করতে হলে আসলে খাম্বা থেকেও করা সম্ভব, সেটা তো আসলে মেগা প্রজেক্ট দিয়ে করতে হয় না সব সময়। আর মানে শেষ মন্তব্য যদি থাকে, মানে তারেক রহমান ফিরেছেন মানে নির্বাচন হচ্ছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে, আর সে নির্বাচনে তার মানে আওয়ামী লীগ নাই। সেটা আপনি বলছেন, এটা আমার বক্তব্য না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে আমি এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত ডেফিনিট না। এক, দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসছে না থাকছে না, এ ব্যাপারেও আমি ডেফিনিট না। কারণ আমি যতটুকু আমার বুদ্ধি দিয়ে আমি যতটুকু বুঝি, সেই জায়গা থেকে আমি কথা বলি, বলার চেষ্টা করি, মানুষের সঙ্গে সেটাই শেয়ার করি। তারেক রহমানের রাজনীতিতে প্রত্যাবর্তন শুধুমাত্র ভারত বিরোধী রাজনীতি দিয়ে যে বিএনপির উত্থান হয়েছিল, জন্ম হয়েছিল, আজকে হাদির মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি এবং তার সঙ্গে জঙ্গিবাদী রাজনীতির যে একটি পরম্পরা আমরা দেখতে পেলাম হাদির মৃত্যুর পরপরই, এইরকম একটি বাস্তবতায় যখন তারেক রহমান বাংলাদেশের মাটিতে 17 বছর পর পাড়া দিলেন, সেই সময়টায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমান আগামীতে যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করবেন, সেই পদক্ষেপগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চুলচেরা বিশ্লেষণ হবে। এবং এই যে ইন্টেরিয়াম সরকার যারা আছেন, যারা সকাল বিকাল ফিজিক্যালি ইন অ্যাবসেন্স অফ তারেক রহমান বিএনপিকে নিয়ে বারংবার খেলার চেষ্টা করেছেন, অপমান করেছেন বিএনপির নেতৃবৃন্দকে,